সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল জায়গায় এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয় এবং বাংলাদেশ ব্যাংকও বেশ তড়িঘড়ি করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়ে দেন এই খবরটা সম্পূর্ণ ভুয়া এবং এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। নর্থ ইস্ট নিউজ সম্পর্কে আমাদের মোটামুটিভাবে জানা থাকবার কথা, কারণ নির্বাচনের আগে এই পোর্টালেই ভারতের একজন বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী বাংলাদেশ সম্পর্কে বেশ কয়েকটা আর্টিকেল লিখেছিলেন, যার মধ্যে অধিকাংশই আসলে পরবর্তীতে যার সত্যতা পাওয়া যায়নি, অধিকাংশই স্পেকুলেটিভ ছিল। তবে দু একটা ক্ষেত্রে যেগুলো সত্যতা পরবর্তীতে পাওয়া গেছে, সেই সব ক্ষেত্রে দেখা গেছে তিনি অনেক ইনফরমেশন বেশ আগে ভাগে দিতে পেরেছিলেন, যেগুলো আমরা বেশ কিছুদিন পরে গিয়ে বাংলাদেশের গণমাধ্যমে জানতে পেরেছি। কিন্তু তিনি সেই ইনফরমেশনগুলো বেশ আগে দিতে পেরেছিলেন দু একটা ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার আর্টিকেলগুলো স্পেকুলেটিভ ছিল। তবে বাংলাদেশ সরকারও কিন্তু চায়নি এই অনলাইন পোর্টালটা বাংলাদেশের জনগণ পড়তে পারুক, এই কারণে নির্বাচনের আগে এটাকে ব্যান করে দেওয়া হচ্ছে। আমরা শুধুমাত্র ভিপিএন ব্যবহার করে এই পোর্টালটা পড়তে পারি। তবে মূল বিষয়টা হচ্ছে চন্দন নন্দীর আর্টিকেলের সাথে, চন্দন নন্দীর নির্বাচনের আগে বাংলাদেশ সম্পর্কে লেখা সেই আর্টিকেলগুলোর সাথে আমরা কিন্তু এই রিপোর্টটাকে মিলিয়ে ফেলতে পারি না, মিলিয়ে ফেলা যাবে না, তাহলে ভুল করব। কারণ এটা কোনো সাংবাদিকের নিজস্ব মতামত না, এটা চন্দন নন্দীর কোনো আর্টিকেল না, এটা নর্থ ইস্ট নিউজের নিজস্ব একটা রিপোর্ট। এবং রিপোর্টের হেডলাইনটা আমি একটু পড়তে চাই। তারা হেডলাইন করছে, আর ইন্ডিয়ান হ্যাকার্স বিহাইন্ড দিস মান্থস বাংলাদেশ ব্যাংক হাইস্ট ইনভলভিং বিলিয়ন্স। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে যে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ চুরি হয়েছে, তার পেছনে কি ভারতীয় হ্যাকাররা জড়িত? তার সাথে কি ভারতীয় হ্যাকাররা জড়িত? প্রশ্নটা তারা করছে, ভারতীয় হ্যাকাররা এই রিজার্ভ চুরির সাথে, বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছে এই মাসে, সেটার সাথে ভারতীয় হ্যাকাররা জড়িত কিনা, রিজার্ভ চুরি হয়েছে কিনা, এটা নিয়ে নর্থ ইস্ট নিউজের মধ্যে কোনো প্রশ্ন নাই। অর্থাৎ তারা নিশ্চিতভাবে বলছে যে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে, কিন্তু সেটার সাথে ভারতীয় হ্যাকাররা জড়িত কিনা সেটা নিয়ে মূলত এই রিপোর্ট। তার মানে নর্থ ইস্ট নিউজ বলার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভটা চুরি হয়েছে, যদিও বাংলাদেশ ব্যাংক সেটা অস্বীকার করছে। তবে বাংলাদেশ ব্যাংক এর আগে বাংলাদেশ থেকে যখন রিজার্ভ চুরি হয়েছিল সেটাও অস্বীকার করেছিল। অ্যাকচুয়ালি তারা তখন এটা প্রকাশই করেনি। 24 দিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সম্পর্কে কোনো তথ্য দেননি এবং তার মতে তিনি সরকারের কোনো পর্যায়েও এটা জানাননি। তিনি নিজে নিজে এটা সমাধান করতে পারেন কিনা সেই চেষ্টা করছিলেন। 24 দিন পর আমরা এই খবরটা প্রথম পাই, যদিও সেটাও আসে ম্যানিলায় থেকে প্রকাশিত, ফিলিপাইনের ক্যাপিটাল রাজধানী ম্যানিলা থেকে প্রকাশিত একটা পত্রিকার রিপোর্ট প্রথম প্রকাশিত হয়। সেখানেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে এমন একটা খবর প্রকাশিত হয়। তারপর বাংলাদেশের গণমাধ্যমে এটা নিয়ে খবর প্রকাশিত হবার পর বাংলাদেশ ব্যাংক এটা স্বীকার করে যে হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছে। এরপর সরকার এটা নিয়ে উদ্যোগ নিতে শুরু করে এবং সেটাও আসলে সাফিসিয়েন্ট ছিল না সেই উদ্যোগ, সেটা আমরা বুঝতে পারি, কারণ 10 কোটি ডলারেরও বেশি বাংলাদেশ ব্যাংক থেকে সে সময় রিজার্ভ চুরি হয়েছিল। তার মধ্যে আমরা 3 কোটি ডলারের মতো ফেরত আনতে পেরেছি, প্রায় 7 কোটি ডলার এখন পর্যন্ত আসলে আমরা ফেরত আনতে পারিনি এবং আদৌ আনতে পারবো না। বেশিরভাগ মানুষ আসলে সেটাই মনে করেন যে আর আমরা সেই অর্থ ফেরত আনতে পারবো না। তার মানে বাংলাদেশ ব্যাংক এখন যে অস্বীকার করছে যে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো রিজার্ভ চুরি হয়নি, সেটাতেও আসলে আমরা যে খুব একটা স্যাটিসফাই হতে পারছি, বাংলাদেশের জনগণ যে স্যাটিসফাই হতে পারছে সেটা না। কারণ বাংলাদেশ ব্যাংক যেহেতু এ ধরনের ঘটনার আগে ঘটিয়েছে, তারা যেহেতু গোপন করবার চেষ্টা করেছে, তাই আমরা এই দফায় আসলে বাংলাদেশ ব্যাংকের এই স্টেটমেন্টটাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। এবং পারিপার্শ্বিক কিছু ঘটনাকে যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে সেই বিশ্বাসের জায়গাটা আরো দুর্বল হয়ে যায়, বাংলাদেশ ব্যাংকের প্রতি বিশ্বাসের জায়গাটা। কারণ আমরা জানি গত 1.5 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছিলেন, একটা সংবাদ সম্মেলন তারা বয়কট করেছেন, তারপরেও এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হচ্ছে না। সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে আগে যেভাবে যথেচ্ছা তারা কথা বলতে পারতেন, ঘুরতে পারতেন, তথ্য সংগ্রহ করতে পারতেন, সেই সুযোগটা থেকে এখন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এখন শুধুমাত্র যেটুকু ইনফরমেশন বাংলাদেশ ব্যাংক দিতে চাইবে সেটুকুই শুধুমাত্র মুখপাত্রের মাধ্যমেই সাংবাদিকরা পাবেন, এর বাইরে কোনো ইনফরমেশন তারা নিতে পারবেন। এবং তার আগে থেকেই, তখন থেকেই আসলে এই স্পেকুলেশনটাও আসলে আছে এক ধরনের, যে বাংলাদেশ ব্যাংকে এমন কি ঘটেছে যে কারণে আসলে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সম্প্রতি সিপিডির ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে এমন কিছু ঘটেছে যেটা প্রকাশ পেলে, সেটা জনসম্মুখে প্রকাশিত হলে সারা দেশে নাশকতা হয়ে যাবে। এবং এর পরপরই এই রিপোর্টটা আমাদের সামনে আসলো, নর্থ ইস্ট নিউজ এই রিপোর্টটা করলো, যেখানে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ ব্যাংক থেকে
কয়েক বিলিয়ন ডলার ইতোমধ্যে চুরি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে গত কয়েকদিনে বেশ আলোচনা হচ্ছে, কারণ আকুর পেমেন্টটা করবার পর আমাদের রিজার্ভ 13 বিলিয়ন ডলারের নিচে চলে আসছে। সত্যিকারের ব্যবহারযোগ্য রিজার্ভ। সরকার তো অনেকভাবে বাড়িয়ে দেখানোর চেষ্টা করে, যেমন সাম্প্রতিক সময়ে রপ্তানি বাড়িয়ে দেখানোর একটা চেষ্টা সরকার করছে অনেকদিন থেকেই, বছরখানেক আগে থেকেই তারা এই চেষ্টাটা করছে, এবং এখন রপ্তানিকারকরা পর্যন্ত বলছেন যে সরকার যে রপ্তানির কথাটা বলছে, রপ্তানি আসলে তার চেয়ে অনেক কম, ফুলিয়ে ফাঁপিয়ে তারা বেশি দেখানোর চেষ্টা করছে। এবং রপ্তানিকারকরা এখন এই কথাটা বলতে শুরু করেছেন, কারণ দায়টা তো তাদের উপর এসে পড়ে। কারণ যে রপ্তানিটা সরকার দেখাচ্ছে আর যেই পরিমাণ সেই রপ্তানির এগেইনস্টে বাংলাদেশের ডলার আসছে, বাংলাদেশের পেমেন্ট পাচ্ছে, সেটার মধ্যে বিস্তর ফারাক। এবং এতে যেটা প্রমাণিত হয়, এতে রপ্তানিকারকদের উপরে দায়টা চলে আসে যে রপ্তানিকারকরা আমদানি রপ্তানি এই ব্যবসার আড়ালে এই টাকাটা পাচার করছেন। এই কারণে এখন রপ্তানিকারকরা নিজেরাই বলছেন যে সরকার আসলে ইচ্ছাকৃতভাবে রপ্তানি বেশি দেখানোর জন্য ফুলিয়ে ফাঁপিয়ে এটা দেখানোর চেষ্টা করছে। তার মানে আমরা যে তথ্যগুলো জানতে পারি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, সরকারের কাছ থেকে, বিবিএস এর কাছ থেকে যে তথ্যগুলো আমরা পাই, সেই তথ্যগুলো যে কোনোভাবেই আসলে সঠিক না, সেটা আমরা আসলে মোটামুটিভাবে ধরেই নিতে পারি। কারণ যারা নিজেরা রপ্তানি করেন, যারা রপ্তানিকারক, তারাই বলছেন আমরা এত রপ্তানি করছি না। সরকার বলছে না না তারা রপ্তানি করছেন। রপ্তানি কারকদের চেয়েও সরকারের কাছে ইনফরমেশন বেশি আছে, এবং বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ রপ্তানির কথা সরকার বলছে তার থেকে অনেক কম আসলে পেমেন্ট আমরা রিসিভ করছি, এবং রপ্তানিকারকরা বলছেন এটাই আসলে সত্যিকারের রপ্তানি। তারপরে এই যে আমাদের রপ্তানির যে অবস্থাটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেখানেই বলা হচ্ছে যে আমাদের রপ্তানিতে এক ধরনের ধস নেমেছে। তাহলে সত্যিকার অর্থে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর পরেই আমরা দেখতে পাচ্ছি যে ধসটা, তাহলে সত্যিকার অর্থে এই ধসটা কতটা নেমেছে, কতটা ধস নেমেছে বাংলাদেশের রপ্তানিতে। এবং তার কিছু তথ্য আমরা পাই, আন্তর্জাতিক বিভিন্ন তথ্য যখন আমাদের সামনে আসে, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য যখন সামনে আসে, তখন আমরা আসলে সত্যিকার চিত্রটা পাই। আমরা দেখেছি আমেরিকার বাজারে আমাদের তৈরি পোশাকের রপ্তানি 35% পর্যন্ত কমে গেছে, ইউরোপের বাজারে 25% পর্যন্ত কমে গেছে। তো সরকার দেখানোর চেষ্টা করে যে আমাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হচ্ছে, ফলে এখানে যে একটা গ্যাপ আছে এটা আমরা বুঝতেই পারি। রিজার্ভে আলোচনা আসি। রিজার্ভে আমাদের এখন রিজার্ভের পরিমাণ 13 বিলিয়ন ডলারের নিচে। আমরা আমদানি রেস্ট্রিক্ট করেছি প্রায় বছর দুয়েক ধরে, এই কারণে এখন আমাদের মোটামুটি 6 বিলিয়ন ডলার প্রত্যেক মাসে আমদানি ব্যয় পরিশোধ করতে হয়। 6 বিলিয়ন ডলার, এটা 8 বিলিয়ন ডলার বা তারও বেশি ছিল। এবং 6 বিলিয়ন ডলারের নামিয়ে আনার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের মূলধনী কাঁচামালের আমদানি কমে গেছে, মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেছে, ফলে সরকার শুল্ক কম পাচ্ছে। আবার বাংলাদেশের উৎপাদন কমে গেছে, এই কারণে রাজস্ব আদায় কমে গেছে। বাংলাদেশের উৎপাদন কমে যাওয়ার ফলে রপ্তানিও কমে যাবে খুব স্বাভাবিকভাবেই। সুতরাং এটার খুব পজিটিভ ইম্প্যাক্ট আসলে পড়ছে না। সরকার শুধুমাত্র চেয়েছিল রিজার্ভটাকে কোনোভাবে ধরে রাখতে, এই কারণে তারা আমদানিকে রেস্ট্রিক্ট করেছে। আমদানি রেস্ট্রিক্ট করবার পরেও আমাদের 6 বিলিয়ন ডলার করে প্রত্যেক মাসে আমাদের আমদানি ব্যয় হয়, এবং সেই হিসাবে আমাদের 2 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের 12 থেকে 13 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ তাদের আছে। আমরা বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছি ভারতের অর্থনীতির চেয়ে আমরা অনেক এগিয়ে গেছি, আমাদের অর্থনীতি, আমাদের জিডিপি, আমাদের পার ক্যাপিটা ইনকাম এখন ভারতকেও ছাড়িয়ে গেছি। আমরা এই কথাগুলো আমরা বলবার চেষ্টা করছি, অথচ সেই ভারতে 12 থেকে 13 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকলেও আমাদের এখন 2 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে, এবং সেটা প্রত্যেক মাসে কমছে এবং ব্যাপকভাবে কমছে। কোনোভাবেই এই রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। এবং প্রতি 2 মাস পর পর আকুর পেমেন্ট দিতে হয়, এবং সাম্প্রতিক সময় আকুর পেমেন্ট দেবার পরেই তো আমরা এখন 12 বিলিয়ন ডলার ঘরে চলে আসলাম। সামনের 2 মাস পরে যখন আমাদেরকে আরেকবার আকুর পেমেন্ট করতে হবে, তখন আসলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এটা আসলে আমরা কল্পনাই করতে পারছি না, কারণ প্রত্যেক মাসে আমাদের 1 থেকে 1.5 বিলিয়ন ডলার করে রিজার্ভ ক্ষয় হচ্ছে। সুতরাং আগামী 2 মাসে যদি আমাদের 3 বিলিয়ন ডলার রিজার্ভ ক্ষয় হয়, তার মানে আমরা অলরেডি 9 বিলিয়ন ডলার ঘরে চলে আসবো, এবং তারপর আবারও যদি আমাদেরকে মোটামুটিভাবে 1.5 থেকে 2 বিলিয়ন ডলার আকুর অ্যাডিশনাল পেমেন্ট করতে হয়, তাহলে আমরা ধরে নিতে পারি তখন আমাদের 1 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আসলে তখন আর থাকবে না। সুতরাং ভয়াবহ একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। সেখানে যদি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়ে থাকে রিজার্ভ থেকে, সেক্ষেত্রে আমরা আর 1 মাসের আমদানি ব্যয় মেটাতে পারবো কিনা, আদৌ আসলে আমাদের অর্থনীতি কোথাও টিকে আছে কিনা, আমরা কোথাও আসলে বেঁচে আছি কিনা, এটা নিয়ে এখন সন্দেহের জায়গা তৈরি হয়েছে। কারণ 87 টাকার ডলারের দাম এখন 117 টাকা, এটা সরকারি হিসাব।
সরকার যেটা বেঁধে দিয়েছে সেটাই 87 টাকা 2 বছর আগে যেটা ছিল সেটা এখন 117 টাকা। টাকার অবমূল্যায়ন কি পরিমাণ হয়েছে। যে ডলার আমরা 87 টাকাতে কিনতাম সেটা আমরা এখন 117 টাকা দিয়ে কিনছি, সেটা আবার সরকারি হিসেব মতো বলছে, কিন্তু কার মার্কেটে এটা 125 টাকা। এবং অনেক আগে থেকেই আমদানিকারকরা 118-20 টাকায় 122 টাকা পর্যন্ত তারা ডলার কিনছেন। টাকার অবমূল্যায়ন কি পরিমাণ হয়েছে। আমাদের মাথার উপরে আমাদের যে ঋণ সেটা 100 বিলিয়ন ডলারের উপরে এখন বৈদেশিক ঋণ চলে গেছে। আমরা দফায় দফায় কথাগুলো বলছি, রিপিটেশন হচ্ছে, কিন্তু কিছু করবার নেই, কারণ এটা বাড়িয়েই চলেছে সরকার নতুন করে ঋণ করছে। এই যে IMF এর শর্ত পূরণ করতে গিয়ে দফায় দফায় আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, গ্যাসের দাম বাড়াচ্ছেন, আপনি ভর্তুকি কমানোর নামে জনগণের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছেন। আপনি যে IMF এর শর্ত পূরণ করার কথা বলে এখন নতুন করে বলা হচ্ছে যে রেমিটেন্স যারা পাঠাবেন তাদেরকে আর সরকার, দুঃখিত, ব্যাংকগুলো কোনো ইনসেন্টিভ দেবে না, এবং সরকার যে কর ছাড় দিয়েছিল সেটা এখন তুলে নেওয়া হবে। সেটা যদি তুলে নেওয়া হয় তাহলে আবারও হুন্ডির মাধ্যমে রেমিটেন্স আসা শুরু করবে। সুতরাং আপনি যে উদ্যোগগুলো নিচ্ছেন, আপনি সামান্য কিছু লোন পাওয়ার জন্য যে উদ্যোগগুলো নিচ্ছেন, সেই উদ্যোগগুলো আসলে আপনার পক্ষে যাচ্ছে না, এবং আপনি এখনো ঋণ করে যাচ্ছেন, যেখানে 100 বিলিয়ন ডলারের উপরে ঋণ চলে এসছে। 5 বিলিয়ন ডলার আমরা গত কয়েক মাসে আমাদের দেবার কথা ছিল, ঋণ পরিশোধ করবার কথা ছিল, আমরা সেটা করতে পারি, আমরা খেলাপি হয়েছি। আমরা 100 কোটি ডলারের উপরে গত কয়েক মাসে আমরা 100 কোটি ডলারের উপরে, অর্থাৎ 1 বিলিয়ন ডলারের উপরে আমরা শুধুমাত্র ঋণের সুদের কিস্তি দিয়েছি, মূল টাকা আমরা দিতে পারিনি। আগামী 3-4 মাসে আমাদেরকে নাকি 300 কোটি ডলারের মতো পরিশোধ করতে হবে। প্রত্যেক মাসে 100 কোটি ডলার করে শুধুমাত্র জ্বালানি খাতে আমাদেরকে পরিশোধ করার দায় আছে, এবং যদি পরিশোধ করতে না পারি তাহলে আমাদের জ্বালানি খাতের আমদানি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন, তার জন্য যে LNG দরকার পড়ে, তার জন্য যে ডিজেল দরকার পড়ে, সেটা আপনি আমদানি করতে পারবেন না। এই পরিস্থিতি আমাদের। সুতরাং সামনের কয়েক মাসে আমরা যে কি ভয়াবহ একটা পরিস্থিতির দিকে যাচ্ছি সেটা আমরা এখনই অনুমান করতে পারি। BBS এর তথ্য অনুযায়ী, যদি BIDS সেটার সাথে 5% বাড়িয়ে আসলে বলে বা তার চেয়েও বেশি, BBS এর তথ্য অনুযায়ী গত 1 বছর ধরে আমাদের মূল্যস্ফীতি 10% কাছাকাছি ছিল। এই মাসে এসে, অর্থাৎ গত মাসে এপ্রিলের তথ্য হচ্ছে 10% ছাড়িয়ে গেছে আমাদের খাদ্যের মূল্যস্ফীতি। তার মানে এটা আমরা ধরে নিতে পারি 15 থেকে 16% হয়ে গেছে। প্রতি মাসে, প্রত্যেক সপ্তাহে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, জনগণের নাভিশ্বাস উঠছে। আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, এই মাসে নাকি আবারও নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হবে সরকার বলছে, কারণ যেহেতু ডলারের দাম বেড়েছে। সবকিছু মিলিয়ে আসলে দেশের অর্থনীতি এত ভয়াবহ একটা অবস্থায় আছে, অথচ এই অবস্থায় দাঁড়িয়েও আসলে সরকার তাদের উন্নয়নের গল্প শুনিয়ে যাচ্ছে, যেখানে তাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ হয়ে গেছে টাকার অভাবে, রেলপথ নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে টাকার অভাবে, অনেকগুলো জায়গায় শত শত কোটি টাকা, 1000 কোটি টাকা খরচ করে সমীক্ষা করা হয়েছে। 1000 কোটি টাকা খরচ করে, আমি আরেকবার রিপিট করি, 1000 কোটি টাকা খরচ করে সমীক্ষা করেছে। সেই প্রকল্প তারা নিবে, সেই গল্প শুনিয়েছে। এখন তারা বলছে যেহেতু এখন টাকার অভাব চলছে, সুতরাং এখন তারা প্রকল্পটা করতে পারবে না। তাহলে এই যে 1000 কোটি টাকা আপনি খরচ করলেন, আপনি কার অনুমতি নিয়ে আমার টাকা খরচ করেছেন? জনগণের মাথার উপরে আপনি এই জিনিসগুলো চাপিয়ে দিচ্ছেন। আপনি কনসালটেন্সি ফি, আপনি কর্মকর্তা কর্মচারীদের বেতন, বিদেশ ভ্রমণ, বিদেশে গিয়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার শিখে আসতে হবে, এখন আপনি বিদেশ ভ্রমণের নামে এই যে অর্থগুলো ব্যয় করেছেন, এগুলো নিয়ে কি আমরা অনেক বছর ধরে কথা বলছি? আমরা বছরের পর বছর ধরে কথা বলছি, তো বছরের পর বছর ধরে আমরা কথা বলছি, কিন্তু আপনাদের কানে জানি। এখন রিজার্ভ চুরির তথ্য তো আসলো গতকাল, কিন্তু তার আগে আমরা জানি আমাদের রিজার্ভ শেষ, 12 বিলিয়ন ডলার ঘরে চলে এসছে। আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ পরবর্তী আপুর যে পেমেন্ট, সেই পেমেন্ট আসতে আসতে আমাদের রিজার্ভ সত্যিকার অর্থে আমরা যদি তথ্য পাই, তাহলে নিশ্চিতভাবে এই রিজার্ভ 7 থেকে 8 বিলিয়ন ডলার উপরে থাকবে না, এবং তারপরের 2 মাসে আমরা কোথায় চলে যাব সেটা আমরা কল্পনা করতে পারছি। শ্রীলঙ্কা পরিস্থিতির কথা আমরা বারবার বলি, শ্রীলঙ্কা থেকেও ভয়াবহতম পরিস্থিতির দিকে বাংলাদেশের অর্থনীতি ধাবিত হচ্ছে। আর তার মধ্যে যদি কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ চুরি হয়ে থাকে, তাহলে আমরা ধরেই নিতে পারি বাংলাদেশের অর্থনীতি অলরেডি ধসে গেছে, ধ্বংস হয়ে গেছে।